তো অধ্যাপক শামীম রেজা যদি শুরু করতেন এই যে গুজব বা গুজব মূল্য, এবং আপনি দেখছেন তো কত চমৎকারভাবে তারা বলছেন, মনে হয় যেন ঘটেই গেল। তো এর টার্গেট কি হতে পারে, এর কনটেক্সট এবং এর কন্টেন্টটা কি আসলে? মানে এমনি যখন আপনি কোনো বিষয়ের ফ্যাক্ট চেক করেন, কোনো ব্যক্তি যখন দিয়েছে, তখন তার একটা মনোসামাজিক ব্যাখ্যা দেওয়া যায় যে মানুষের আচরণ সবসময় ঋণাত্মক, ওকে ঠিকঠাক করতে হয়। সে হয়তো একটু আনন্দ পাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বিকৃত আনন্দও কেউ কেউ পায়, করে দেখি কেমন। কিন্তু আপনি যেটা দেখালেন তার সঙ্গে কিছুটা হলেও প্রপাগান্ডা যুক্ত। আমি এই কারণে প্রপাগান্ডা বলবো, আপনি যে টেলিভিশন চ্যানেল ইয়ে করলেন এখানে, সেটা খুব অপরিচিত না, তারা বেশ চলে, লোকজন দেখে, তার মানে কেবল অপারেটররা সেটা দেয়, সেটা একটা নিবন্ধিত টেলিভিশন চ্যানেল, সরকার জানে যে সে আছে। তো এরকম একটা চ্যানেল এই ধরনের একটা সংবাদ দেবে, এটা যদি একদিকে রাখি, আর অন্যদিকে যদি বাংলাদেশ থেকে এটা কেউ দেখে, মানে ধরুন সোশ্যাল মিডিয়াতে দেখছে বা ইউটিউবে দেখছে বা অন্য কোনো মাধ্যমে দেখছে, তাকে তো আগে মাথায় রাখতে হবে যে এখানে ঘন্টায় ঘন্টায় আপডেট হয় সংবাদ। মূলধারারই ধরেন প্রত্যেক টেলিভিশন চ্যানেলগুলোর অনেকগুলোর পোর্টাল আছে, আমাদের যেগুলো মুদ্রিত মাধ্যম হয় তাদের প্রায় সবারই অনলাইন ভার্সন আছে, এবং তারা কিছুক্ষণ পরপর, আমি ঘন্টা কেন বলি, 10 মিনিট 20 মিনিট পরপর প্রতিযোগিতার কারণে সংবাদ আপডেট দিতে থাকে। তো এরকম একটা ঘটনা ঘটলো, বাংলাদেশের 24টা টেলিভিশন, হাজার হাজার পত্রিকা নিবন্ধিত, তো হাজার হাজার, তারা কেউ দেখলো না। এখানে ধরুন প্রভাবশালী আন্তর্জাতিক যে সমস্ত গণমাধ্যমগুলো আছে, রয়টার আছে, সিএনএন আছে, বিবিসি আছে, যেখানে আমাদের উপদেষ্টারা অহরহ সাক্ষাৎকার দিচ্ছেন, তারা কেউ জানলো না। আস্তাক নামে একটা টেলিভিশন চ্যানেল হঠাৎ জেনে ফেললো যে বাংলাদেশে এরকম একটা সেনা বিদ্রোহ হচ্ছে। এবং এখন এটা নির্ভর করে যে কনটেক্সটে দেওয়া হচ্ছে, তাদের দর্শক শ্রোতারা কতখানি ইনফর্মড, কতখানি খোঁজ খবর রাখেন, তারাও তো একই জিনিস দেখতে পারেন, আমরা যেটা দেখছি সেটা তারাও দেখতে পারেন, এটা অনলাইনে গেলেই তারা দেখতে পারেন। কিন্তু এগুলো আসলে কতটুকু রাষ্ট্রীয় প্রপাগান্ডার অংশ আর কতটুকু মনিটাইজেশন, সে টাকা উপার্জন করতে চাইছে। এখন আপনি যদি রাষ্ট্রপক্ষকে জানতে চান, রাষ্ট্রপক্ষ বলবে যে আপনি দেখেন কেন, আপনাকে কেউ বলেছে দেখতে, কি প্রয়োজন? ঢাকায় একটা আন্তর্জাতিক সম্মেলনে এই জুলাই অভ্যুত্থানের পরপর এই প্রসঙ্গটা উঠেছিল, সেখানে ভারতীয় আপনার যারা ডিফেন্স এক্সপার্ট তারা ছিলেন, বিশ্লেষকরা ছিলেন, গণমাধ্যমের ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, অনেক বিভিন্ন পক্ষের, এমনকি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের সম্পাদকরাও ছিলেন। তো যখন প্রশ্ন করা হলো যে এরকম ঘটনা ঘটছে, মূলধারার গণমাধ্যমও মাঝে মধ্যে দিয়ে বসছে আর অন্যরা তো দিচ্ছে, আপনাদের বক্তব্য কি? তারা বলেন আপনি দেখেন কেন। আরে ভাই, দেখেন কেন এটা তো কোনো উত্তর নাই, মানুষ কেন দেখে, কী কারণে দেখে, উত্তর নাই। কিন্তু উদ্দেশ্য যখন আপনি বললেন, তখন একটা হচ্ছে অর্থ উপার্জন করা, স্বাভাবিকভাবে যেটা আসে, আর ওইটা বের করা খুব কঠিন যে এটা স্টেট স্পন্সর প্রপাগান্ডার অংশ কিনা, যে আমি মুখ বন্ধ রাখবো, চুপচাপ থাকবো, কিন্তু কিছু গণমাধ্যম আমার পক্ষে কাজ করে যাবে এবং মানুষ বিশ্বাস করবে। কারণ প্রাথমিকভাবে যারা দেখছেন ওই দেশে বা ওই রাষ্ট্রে, সে হয়তো বাংলাদেশের গণমাধ্যম ওই মুহূর্তে খেয়াল করছেন না, তার জগৎটাই হয়তো সোশ্যাল মিডিয়াতে, তিনি হয়তো মূলধারার গণমাধ্যমে জানি না, তিনি ফেসবুকে যা দেখতে চান, সোশ্যাল মিডিয়াতে যা দেখতে চান। অতএব উদ্দেশ্য হতে পারে, আবারও বলি, টাকা উপার্জন করা, উদ্দেশ্য হতে পারে রাষ্ট্রীয় সহযোগিতায় বলবো না, এক ধরনের পৃষ্ঠপোষকতায় কিংবা অনুপ্রেরণায়, দেখি না করে কোনো কিছু ছড়ানো যায় কিনা। এমন হতে পারে রাষ্ট্রের মধ্যে যুক্তই না, আমি করে দেখছি কিছু একটা যদি হয় এরকম। মানে ঘুরে ফিরে অর্থের ব্যাপারটা অস্বীকার করা যাবে না, অর্থের ব্যাপারটা অস্বীকার করা যাবে না, যদি যেহেতু অনলাইনে এটা যায়। কিন্তু অন্য অর্থে এটাও উড়িয়ে দেওয়া যাবে না যে এটা নতুন একটা প্রবণতা, যেমন আমরা সাইবার ওয়ারফেয়ার বলতাম, তারপরে আমরা বলেছি ইনফরমেশন ওয়ারফেয়ার, এখন কিন্তু এটাও ওয়ারফেয়ারের অংশ। ওয়ারফেয়ার মানে প্রতিদিন যে অস্ত্র নিয়ে মহড়া দেবে, কেউ সার্জিক্যাল অপারেশন করবে, তা কিন্তু না। হাজার হাজার মিডিয়া আউটলেট তৈরি হয়েছে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং আপনি বলতে পারেন যে গণনার বাইরের সংখ্যক সামাজিক মাধ্যমে এগুলো কাজ করা যায়। তো আমি যদি তার কোনো একটা অংশকে কিছুটা হলেও প্রণোদিত করতে পারি যে এই ধরনের কাজ করলে আমার কিছুটা স্বার্থসিদ্ধি হয়, অসুবিধা কি? মানে আমার তো খুব কম খরচে এই কাজটা করা যায়, আমার প্রচুর অস্ত্র ইয়ে করতে হলো না, লোকবল নিয়োগ করতে হলো না, কোনো কিছু হলো না, এবং একই সঙ্গে আমি কিন্তু গা বাঁচিয়ে চললাম। আমি তো করিনি, আমি কি করেছি? আমার সরকারি গণমাধ্যম এটা করেছে, অন্যরা করেছে। এটা আমার মনে হয় যে উত্তর হয়তো আপনি চাইছেন না। যদি যে কোনো ভালো দর্শক হলে সে নিশ্চয়ই আরেকটু দেখবেন, আরেকটু এগোবেন। আর যে ভদ্রলোককে বলছেন যে সাবেক সেনা কর্মকর্তা, তিনি একজন ডিফেন্স অ্যানালিস্ট, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ সেনাবাহিনী থেকে যখন অবসর নেওয়া হয়, অবসর নেওয়ার পরে তার কিন্তু দায়িত্ব থাকে সেনাবাহিনীর প্রতি, এবং এটা যে কোনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানেন যে সেনাবাহিনী থেকে অবসর নিলেও তার কিন্তু সেনাবাহিনীর প্রতি যে অব্লিগেশন, তিনি কি করতে পারেন বা না করতে পারেন, তার কিন্তু একটা লিমিট আছে। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি তিনি সত্যি সত্যি
সাবেক সেনা কর্মকর্তা হয়ে থাকেন, আমি জানি না যে এটা জি, সত্যি 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 সাবেক। সত্যি যদি আমার হয়ে থাকেন ভারতীয় তাহলে সাংবাদিক তাহলে বন্ধুরা আমি তাই মনে বলেছেন। করি যে ওই দেশের সেনাবাহিনীরও দায়িত্ব রয়েছে তাকে প্রশ্ন করা, কারণ অবসরে গেলেও কিন্তু সেনাবাহিনীর প্রতি, দেশের প্রতি এবং যে ধরনের কাজে তিনি মদত দিচ্ছেন সেটা তিনি করতে পারেন না। এটা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনীর নর্মসে নাই, অবসরপ্রাপ্ত হওয়ার পরেও নাই, কারণ অবসরপ্রাপ্ত হওয়ার পরেও তাকে অনেকগুলো অলিখিত বা লিখিত চুক্তির মধ্যে দিয়ে চলতে হয়। তো এটুকুই আর কি।